ওকে, সো আমরা হচ্ছে এই সিভিটা যদি তৈরি করতে চাই, যেগুলো লেখা তো আপনারা লিখতে পারবেন, লেখাতে কোনো সমস্যা থাকার কথা না, ঠিক না? সো আমরা যেটা দেখব যে এই যে এখানে একটা শেপ দেয়া আছে, পুরোটাই অবশ্য শেপ দিয়ে করা। এই জায়গাতে আসলে শেপটা কিভাবে তৈরি করা হয়েছে, সো এটা তো খুবই সহজ। সহজ বলতে তাও খুবই সহজ। কিভাবে আমরা একটা শেপ নেব, এই শেপটাই মনে করি এতটুকু শেপ, এবং শেপের যদি কোনো সাইজ থাকে তাহলে সেই সাইজগুলো আমরা পরিবর্তন করে নিয়ে রাইট বাটনে ক্লিক করে এডিট পয়েন্ট আমরা দেখেছিলাম, এটাকে এখন টেনে ধরে এই পর্যন্ত নিয়ে আসলেই শেপটা কাটা হয়ে গেল। এরপরে তো আমরা খুব সহজেই একটা পিকচার ইনসার্ট করতে পারবো। মনে করি এই পিকচারটা কি করতে হবে তাহলে, ক্রপ করে ক্রপ টু শেপ, তাহলে এটা রাউন্ড হয়ে গেল। যদি আমরা পিকচারে বর্ডার দেই দেখতে পারবো যে পিকচারটা রাউন্ড হয়ে গেছে। পিকচারটাকে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলে এটা উপরে চলে আসবে। আমরা এটাকে ছোট করে দিলাম। ওকে, এতটুকু পারা যাবে না? কাজ কিন্তু খুবই সহজ। জাস্ট এটাকে এডিট পয়েন্ট করা, টেনে ধরে অ্যাঙ্গেল করা, আর এটাকে হচ্ছে আমাদের রাউন্ডেড করা। পারবো তো নাকি? বেশি জটিল মনে হচ্ছে? না স্যার, পারবো। তানজিলা সুলতানা, পারা যাবে না? জি। হ্যাঁ, পাওয়া যাবে। আর কি আছে দেখি। এই পাশে একটা শেপ আছে, সেই শেপের ভেতর আবার শেপ, মানে এটা হচ্ছে একটা টেক্সট বক্স। টেক্সট বক্সের ভিতরে এই শেপগুলো, এগুলো তো খুবই সহজ। এগুলো যদি আমরা তৈরি করতে চাই, যে এই শেপটা যদি নেই তাহলে তো হয়ে যাবে। এবং আমরা দেখেছিলাম যে একটু জুম করলেই ওই যে হলুদ পয়েন্ট আছে, এটা দিয়ে আমরা এরকম করেছিলাম। আউটলাইনটাকে নট ক্লিক করে দিলে হুবহু এরকম চলে আসবে। আমরা কিন্তু এগুলো অলরেডি শেখা হয়েছে। তিন সাইজ আমরা করে ফেলতে পারবো। এবং এগুলোকে তো আমরা অ্যালাইনমেন্ট করতে পারি সবাই। অ্যালাইনমেন্ট করতে পারি, সো আমরা কিন্তু তাহলে এই কাজটাও খুব সহজে করতে পারবো। ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা, এটা কিভাবে করব, এটা তো আরও সহজ। শুধুমাত্র কি করা, একটা শেপ নেয়া, বৃত্ত শিফট চেপে ধরে এরকম বৃত্ত নিলে একদম গোল হয়ে যাবে। সো এখন আমরা এটাকে, সরি, শেপ আউটলাইনকে নো আউটলাইন করে ফেলবো। এটাকে আমরা কপি করি, আমরা কপি করতে পারি সবাই। চাপিয়ে চাপিয়ে দিই, আমরা সিলেক্ট করে আমাদের হচ্ছে অ্যালাইনমেন্ট করতে হবে। এটাকে আমরা গ্রুপ করে ফেলি, যেহেতু অনেকগুলো শেপ আমরা এটাকে গ্রুপ করে ফেললাম। ওই যে এখানে মনে হয় হয়েছিল, দুইটা শেপ কপি হয়েছে, যেমন অন্যরকম দেখা গেল। সিলেক্ট করলাম, কী কী করতে হবে আমাদের, শেপ ফরম্যাট থেকে অ্যালাইনমেন্ট, অ্যালাইন মিডল, অ্যালাইন ডিস্ট্রিবিউট হরিজন্টালি। এখন হচ্ছে আমাদের এটা গ্রুপ। সো এটা হলো। আমি আরেকটা কপি করলাম, আরেকটা কপি করলাম, চারটা হয়েছে। চারটা মিলে আমি এখন আবার আগের মতো অ্যালাইনমেন্ট করলাম, আগের বারের মতোই এটা করে ফেললাম। এখন যেটা করব সেটা হচ্ছে কালার চেঞ্জ করব। সো ডাবল ক্লিক করলে শুধুমাত্র এটাই সিলেক্ট হয়। এটাকে আমরা কালার, সাদা কালার করে দিলাম।
আউটলাইনকে কালো রেখে দিলাম, এটাকে সাদা কালার করে দিলাম, আউটলাইনকে যে কোনো একটা কালার করলাম, তাহলে কিন্তু হয়ে যাবে। আউটলাইন কালো, এটা হচ্ছে সাদা। ঠিক আছে না? এটা মতো হচ্ছে না? যদি আউটলাইন না রাখি, যেহেতু এটা যে ব্যাক এন্ডে অন্য কালার, তাই আউটলাইন না রাখাতেও, শুধুমাত্র সাদা রাখাতেও দেখা যাচ্ছে। বাট আমার তো ব্যাকগ্রাউন্ডে অন্য কালার নাই, যার কারণে আমাকে আউটলাইনটা সাদা রাখতে হচ্ছে। আমার তো এটা দেখা যাবে না আবার। এরপরের কথা যদি চিন্তা করি যে এইটা কিভাবে তৈরি করব, এটাও সহজ। এখানেও সেম একইভাবে কি করতে হবে, এই শেপ নিতে হবে, এরকম শেপ আরেকটা নিতে হবে এবং এর উপরে বসাতে হবে। তারপর এটাকে আমরা ছোট করে দিলাম, ভেতরে যে শেপ, এই শেপকে সাদা করে দিলাম। হবে না এটা? এটা বুঝতে পেরেছি এটাতে? বুঝতে পারছি। বেশি কি কঠিন নাকি ঠিক আছে? ঠিক আছে। অত বেশি কঠিন হওয়ার কথা না। এটাকে একটু যদি উপর দিকে উঠে দিই, তাহলে উপরের ইটার দেখা যাবে না। এরকম আছে মূলত। তার মানে এইটা তৈরি করাটা আমরা পারবো। আর এখানে তো একটা টেবিল নেয়া, টেবিলটাকে মার্জ করা, এইগুলো হচ্ছে এক একটা নাম্বারিং, এগুলো হচ্ছে এক একটা বুলেট পয়েন্ট। এটাতে তো কোনো সমস্যা নাই, তাই না? এই পাশে যেটা আছে সেটা হচ্ছে, একটু খেয়াল করি যে এই শেপটাকে কাটার পর এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। তো এখানে যদি আমি কোনো কিছু লিখতে চাই, লেখা যাবে না এই জায়গাতে। এগুলোকে আমি সরিয়ে টেক্সট দিই। বক্স নিতে হবে। টেক্সট বক্স নিতে হবে, এক্স্যাক্টলি। এখানে আমাদের তাহলে একটা টেক্সট বক্স নিয়ে, সেই টেক্সট বক্সের আবার ফিল কালারকেও নো কালার, আউটলাইনকেও নো আউটলাইন করে দিলেই এর ভিতরে আমি যাই লিখি না কেন কোনো সমস্যা নেই। ডাইরেক্ট ক্লিক করলে ওই বক্সটা চলে যাবে। যদি আচ্ছা, এখানে তো আমি ফিল কালার করতে পারি, কারণ এখানে তো একটা ব্যাকগ্রাউন্ডে মানে লাইট গ্রিন কালার ছিল। ব্যাকগ্রাউন্ডে এই জায়গাতে, হ্যাঁ, যে হ্যাঁ নিচে ওই বক্সটার মধ্যে, নিচের বক্সটায়। হ্যাঁ, নিজের বক্সে তো আমি ফিল কালার করতেই পারি। মানে আমি এটার কথা বলছিলাম, এটার কথা, উপরেরটা, উপরেরটা, আচ্ছা আচ্ছা। উপরেটার কথা। এই আচ্ছা, ওই যে কোণ শেপ, করে যে একটা শেপ আছে না, ওই যে মানে ওটা কি বলেন, ত্রিভুজের মতো যে শেপটা, এই হ্যাঁ, শেপটার মধ্যে বেশি কিছু লেখা যাচ্ছে না। আমি যে ওই যে ফ্লো চার্টটা করলাম, আমার প্রবলেম ছিল এই একটা, এই যে ওই যে শেপটার মধ্যে ত্রিভুজের মতো যেটা, হুম, ওটার মধ্যে কিছু লেখা যায় না সবটুকু, মানে কেন ওখানে তো লেখা শেপগুলো যায় না? ছোট ছোট, বেশি কিছু লেখা যাচ্ছে না। রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সট করে নিলে এখানে লেখা যাবে, এবং এটাকে রাইট অ্যালাইনমেন্ট করে নিলেই বাম পাশে চলে আসবে, লেখা যাবে, সবই লেখা যাবে। ওই ফ্লো এটা না, চার্টে ফ্লো চার্টের মধ্যে একটা ত্রিভুজের মতো যেটা ছিল ওটার মধ্যে, দেখি তো ফ্লো চার্টের মধ্যে কোনটাতে বলেন? ওই যে সেকেন্ড যে আপনার ওই যে কোনা করে যেটা, এইটা? হ্যাঁ কোনা যে চতুর্ভুজটা আছে, হ্যাঁ এটা রম্বসের মতো যে, এই সে রূপটা লেখা, এটা পুরাটুকু আসলে লেখা যাচ্ছে না, তাহলে হয়তো বা শেপটা একটু বড় করে নিতে হবে শেপটা হয়তো একটু বা। বড় করে নিতে হবে, হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি যেটা চিন্তা করলাম, কারণ আমারটা একটু ছোট ছিল ওই জন্য পুরো লেখাটা এই আসছে জন্য না। পুরোটা দেখা যায়নি। হ্যাঁ, বড় বড় করে নিলেই হয়ে যেত। এটা কি পেরেছিলাম আমরা? এটা তো আমি দিয়েছিলাম দিয়েছি না? গ্রুপে। ওকে। সো তাহলে হচ্ছে এই দুইটা হচ্ছে আজকের আমাদের কাজ। পারবো আশা করি সবাই। তাই করবো না। কনফিডেন্স কম? এটা তো খুব সহজেই পারা যাবে। এটা তো কোনো সমস্যা নেই, এটাতে কোনো ঝামেলাই নাই। এটাতে জাস্ট এখানে একটা শেপ, এখানে আর একটা শেপ, ঠিক না? আর এই পাশে একটা শেপ। যারা কিনা এই যে এনএসডি এর আন্ডারে কম্পিউটার স্যার অপারেশন অ্যাসেসমেন্ট দেয়, তাদের জন্য হচ্ছে এই সিভিটা পরীক্ষায় আসে অথবা এই সিভিটা পরীক্ষায় আসে কম্পিউটার অপারেশনে। এটা করার জন্য সময় হচ্ছে আধা ঘন্টা। জি বলেন। স্যার ফার্স্ট সিবিটার উপরে যে অংশটা ওটা কাটাটা আরেকবার দেখাবেন একটু, আমি একটু মিস করে গেছি আর কি, আরে, যেখানে পিকচারটা বসাইছেন আসল জায়গাটা উপরে মিস শেপ করে নিয়ে। গেছেন। নতুন করে নতুন একটা পৃষ্ঠা নিলাম আমি। যেটা করতে হবে তা হচ্ছে শেপ, এই শেপটা নেব আমি। শেপটা টা শেপ নিলাম, চতুর্ভুজ একটা শেপ নিয়ে নিলাম। এই শেপে যেটা করতে হবে সেটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করতে হবে, এডিট পয়েন্ট আছে, এডিট পয়েন্টে ক্লিক করে পরে একটু ছোট করে নেওয়া লাগবে, বেশি বড় হয়ে গেছিল। রাইট বাটনে ক্লিক করে এডিট পয়েন্ট, এডিট পয়েন্টে যে এরকম চিহ্ন চলে আসবে। এখন এটাকে টেনে ধরে ঘাড় ধরে আইনা এখানে ছেড়ে দেবো। ঘাড় ধরে আইনা যেখানে ছাড়বো ওটা ওই পর্যন্তই থাকবে। তাহলে শেপটাকে আসলে এডিট করা হলো, ভাঙ্গা হলো। শুধুমাত্র এই শেপ না, আপনি যে কোনো শেপই এডিট করতে পারবেন। আমরা যখন পাওয়ার পয়েন্ট করবো তখন আমরা এই শেপ নিয়ে আরও বেশ কিছু কাজ দেখব তখন। তো শেপকে এডিট করতে পারি কিনা এটাই হচ্ছে আমাদের একটা মেন চ্যালেঞ্জ, যে আমরা শেপটাকে এডিট করতে পারি কিনা। ওকে, বুঝতে পেরেছি। সো এই দুইটা শেপ, দুইটা সিভি তাহলে আমাদের আজকের মতো হোমওয়ার্ক আগে থেকেই দিয়ে রাখলাম। আমরা এটা করব, যেহেতু সবগুলো দেখিয়ে দিছি। সো না পারার তেমন কোনো সমস্যা থাকার কথা না। তারপর যদি কোনো সমস্যা হয় আমাকে নক দেবেন, আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সো আজকে যে পার্ট দেখাবো তা হচ্ছে শেপের পরের যে অপশনগুলো। প্রথমে আছে হচ্ছে আইকন। আইকনটা খুবই সহজ। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন প্রকার আইকন দরকার হয়ে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন প্রকার আইকন দরকার হয়ে থাকে। কে যেন কিছু একটা বলছেন, জান্নাতুল নেসা জি বলেন, হ্যান্ড রাইজ করেছেন, স্যার বলেন। আইকনটা ইনসার্ট করব কিভাবে স্যার? আমার পিসিতে আসলে ওইটা নাই। আইকনটা নাই? না স্যার। আইকনটা যদি না থাকে তাহলে আপনার পিসিতে পিসির যে মাইক্রোসফট অফিস সেটা মনে হয় অনেক আগের ভার্সন, এই জন্য স্যার আইকনটা নেই। আমারও একই না, সেম প্রবলেম। আচ্ছা, আছে, এটা হচ্ছে ইনসার্টের ওখানে শেপের নিচে আইকন। স্যার আমার 365ই, কিন্তু তারপরেও এটা শো করতেছে না। এটা এভাবে নাই, হোমে নেই, এটা ইনসার্টের ওখানে যে পিকচার শেপের নিচে দেখছিলাম আইকন। শেপের নিচে সেটার মধ্যে মনে হয় এইভাবে দেয়া, এখানে থাকতে শেপের পারে। নিচে। হ্যাঁ, এটা আমার দেওয়া আছে এভাবে। তবে এটা শেপের ইনসার্টের ওখানে আছে, ইনসার্টের মধ্যে আছে শেপ আইকন, তারপর 3D মডেলস। এই যে শেপের মধ্যে হচ্ছে তখন আবার মানে হোমে। তিনটা পার্ট থাকে, এই তো। হ্যাঁ হ্যাঁ, এখানে। হ্যাঁ, সো ওখানে হয়তো আছে। সো একটু ওখানে খুঁজেন দেখলেই তাহলে দেখতে পেয়ে যাবেন।
সো আইকন আসলে তেমন দেখার মতো কিছু নেই, আপনার যে সকল আইকনগুলো দরকার হয় সচরাচর সেই আইকনগুলো এখানে দেয়া আছে। সেই আইকনগুলো আপনি জাস্ট ইনসার্ট করবেন। মনে করে আপনি ঘড়ির মতো একটা আইকন আপনার দরকার, কোনো একটা কিছু লিখছেন, সেখানে ঘড়ির মতো একটা আইকন দরকার। সো এখানে ক্লক আইকনটা আছে, সেটা আপনি খুঁজে বের করতে পারেন একটা একটা করে, অথবা এই জায়গাতে ক্লক লিখে সার্চ দিলেও অনেক প্রকার ঘড়ি চলে আসবে। আপনার কোন ঘড়িটা দরকার সেটা জাস্ট সিলেক্ট করে ইনসার্টের বাটনে চাপ দিলেই সেই ঘড়িটা এখানে চলে আসবে। এখানে আসা মাত্রই এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইমেজ হয়ে গেল বা একটা শেপ হয়ে গেল। ইমেজ বা স্যার শেপে আমি যে সকল কাজ করতে পারতাম এখানেও আমি সেই সকল কাজই করে আমাকে এটা ব্যবহার করতে হবে। আছে কোথায়? স্যার ইনসার্ট থেকে আইকনে। জি বলেন। স্যার 365 স্যার অফিসে যদি না থাকে এর কারণটা কি স্যার, বা আমি কিভাবে এটা আনতে পারি? অফিস 365-এ যদি না থাকে, না থাকার তেমন কোনো নেই, আইকনটা অবশ্যই আছে। যদি না থাকে তাহলে থ্রি আপনার ডি মোড হচ্ছে, ওই অপশনটাও নেই স্যার। হ্যাঁ, 3D মোড যেটা আপনার ওখানে দেখেন, হ্যাঁ ওটা স্যার, জি স্যার, ওইটাও এখানে শো করে না স্যার। এটা মনে হয় অন্য কোনোটার আপনি ওই ভিতরে আছে। ইনসার্ট একটু চেক করেন তো, ইনসার্টে একটু ক্লিক করেন, ইনসার্টে দেখেন আচ্ছা, পাশ দিয়ে আমি পাচ্ছি। আপনার স্ক্রিনটা তাহলে যদি শেয়ার করেন তাহলে আমরা সবাই দেখতে পারবো যে কোথায় আছে, দেখিয়ে দিতে পারবো সবাই মিলে। পারা যাবে? জি স্যার। আমি আমার স্ক্রিন শেয়ারিংটা অফ করছি। জি, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, দেখি। স্ক্রিন শেয়ার করি। স্যার আজকে হচ্ছে না কেন বুঝতেছি না স্যার, অপশনটা আসতেছে না। আসছে স্যার, এই যে। এই তো শেয়ারিং হয়েছে। স্যার এই যে এইভাবে দেখাচ্ছে। এটা অফিস কত দেখেন তো আগে। ফাইল থেকে অ্যাকাউন্টে যাই। 2016 অফিস 16, 2016-তে এটা থাকার কথা না, তারপরও দেখি আছে কিনা। ব্যাকে যান। স্যার এই কিন্তু অটোমেটিকলি এটা হয়ে যায়, আমি যখন নতুন ল্যাপটপ নিয়েছি স্যার তখন ওনারা এটা এটা দিয়ে দিছিল। তারপর আমি যখন 21 দিয়ে দিতে চাচ্ছিলাম কিন্তু অন্য কোনোটাই 11 উইন্ডোজের সাথে নিচ্ছিল না। আর যখন আমি লাইসেন্স কিটা দেই তখন এটা শো করে স্যার। অটোমেটিকলি আপনি 2016-র লাইসেন্স কি দেন, তাই অটোমেটিকলি 2016 ইনস্টল হয়ে যায়। 365 তো পেইড, এটা টাকা দিয়ে কিনে নিতে হয়। 16 তো পেইড, 16 পেইড, বাট 16-র আবার অনেক ক্র্যাক পাওয়া যায়, কিন্তু 365-এর তো কোনো ক্র্যাক পাওয়া যায় না, এটা অনলাইন। আচ্ছা সো যে স্যার। শেপের মধ্যে একটা ক্লিক করেন তো দেখি শেপ। ও নাই 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 নাই। সো আপনার এটাতে তাহলে আসলে নাই ওই অপশনটা। অসুবিধা নাই। 2021-এ আছে। 2021 যদি ইনস্টল করেন 2021-এ আছে। 21 সফটওয়্যারটা আমার কাছে আছে। যদি পেন্সিল বক্স আসেন তাহলে এখান থেকে নিয়ে যেতে পারবেন। ওকে, জি স্যার। ঠিক আছে। তাহলে আপনি স্ক্রিন শেয়ারিংটা অফ করে দেন, আমার স্ক্রিন আবার শেয়ার করি। ওকে, আমরা ছিলাম হচ্ছে শেপের আইকনের মধ্যে। আইকন আসলে তেমন কিছু না, আমার আসলে কোন ধরনের আইকন দরকার ওইটা জাস্ট লিখে সার্চ করলেই, যদি আমার ম্যানের কোনো একটা পিকচার দরকার হয়ে থাকে, ম্যানটা কোন টাইপের ম্যান সেটা আমরা লিখে দিতে পারি। যদি আমরা ওম্যান দরকার হয়, কোন ধরনের ওম্যান দরকার সেটা আমরা খুব সহজেই লিখে দিলে, সার্চ দিলেই কিন্তু আমাদের এখানে চলে আসবে। অনেক সময় এরকম আইকনটা আমাদের দরকার হয়ে থাকে, ওই সকল আইকনগুলো আমরা নিয়ে আসতে পারি। মনে করে আমার একটা মোবাইল ফোনের আইকন দরকার বা টেলিফোনের আইকন দরকার, লিখে দিলাম মোবাইল। তাহলে মোবাইলের বিভিন্ন প্রকার আইকন দেয়া আছে।
এই যে মোবাইলটা নিয়ে আসলাম, এটা আপনারা শেপ দিয়ে তৈরি করতে পারবেন না? এই মোবাইলটা বলেন, পারা যাবে? জাতি নীরব। স্যার মনে হচ্ছে দেখে পারা যাবে স্যার। এটা মনে হওয়ার কি আছে, এত সহজ জিনিসটা তারপরও মনে হয়। এটা সরিয়ে নেই, দাঁড়ান। আমাদের শেপটা ভালোভাবে পারতে হবে, শেপটা ভালোভাবে না পারলে হবে না। দেখেন শেপের মধ্যে মোবাইলটা কি আছে, এটাকে একটু ছোট করে দিছে, হইছে? হইছে? আর কি আছে এখানে? এইটা আছে শুধুমাত্র, শেষ তো নাকি? এর চাইতে বেশি কিছু আছে এটাতে? এখন এইটা আর এইটাকে আমরা চাইলে অ্যালাইনমেন্টটাকে মিড সেন্টার অ্যালাইনমেন্ট করলে এটা মাঝামাঝি পর্যায়ে থাকবে। এটাকে আমরা ধরে রাখতে পারি, এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট, তাহলে তিনটাই মাঝামাঝি পর্যায়ে থাকলো। আমরা এরকম মোবাইল তৈরি না করে আমরা আরেকটু ভালো মোবাইল তৈরি করতে পারি। মনে করি যে সেটা একটা আইফোনের টাইপের কিছু একটা তৈরি করতে পারি, যেখানে কি কি আছে। এখানে হচ্ছে আমাদের ছোটোখাটো একটা, এটা কেটে দেই, একটা ক্যামেরা থাকবে এখানে, তারপর হচ্ছে এখানে একটা ই থাকবে, এখানে একটা বাটন থাকবে। এই বাটনে কিন্তু আমরা অনেক কাজ শিখেছিলাম, বাটনের মধ্যে বিভিন্ন প্রকার ইফেক্ট দেয়া, ঠিক না? বাটনটা আসলে কেমন হবে, বাটনের মধ্যে বিভিন্ন প্রকার ইফেক্ট দিয়ে কিন্তু আমরা শিখেছিলাম, ভুলে গেছি মনে হয়। বাটনটাতে প্রিসেট থেকে ভেতরের দিকে যাবে ওরকম একটা কি দরকার। শ্যাডো লাগবে না, রিফ্লেক্ট লাগবে না, গ্লো লাগবে না, সফট বেল দেয়া আছে, 3D রোটেশন দেয়া যাবে না। ওটাকে যদি আমি জাস্ট একটা ইফেক্ট দেয়া, তাহলে হচ্ছে এটা যে ভেতর থেকে আসতেছে সেটা বোঝা যাবে। সো আমরা আপনার হাতের কাছে যে মোবাইল ফোনটা আছে সেইটার মতো করে একটা মোবাইল ফোন কিন্তু তৈরি করতে পারবেন। এই পাশে আমরা হচ্ছে পাওয়ার বাটন, তারপর হচ্ছে ভলিউম বাটন, এগুলো তো আমরা তৈরি করতেই পারি, জাস্ট একটা করে বাটন দেয়া, ঠিক না? এটা আরেকটু ছোট করে বর্ডারটা সরিয়ে দিলেই সুন্দর দেখা যাবে। তার মানে কিন্তু আমরা শেপ দিয়ে মোবাইল ফোন তৈরি করতে পারি। সো শেপটাকে যদি আমরা আয়ত্তে আনতে না পারি তাহলে কিন্তু আমাদের হবে না। আমাদের শেপটাকে সুন্দর করে আয়ত্তে আনতে হবে। এই যেখানে একটা ইমোজি আছে, এটা তো আমাদের একটা হাসি খুশি আছে,
এটাকে আমি মন খারাপ করে ফেলতে পারি, ঠিক না? সো এই শেপ নিয়ে কি কি শেপ আছে, শেপের মধ্যে কি কি কাজ করা যায়, এই সকল বিষয়গুলো আমাদের একটু প্র্যাকটিস করা লাগবে। প্রত্যেকটা তো ধরে ধরে দেখানো সম্ভব না, যেহেতু মাত্র 6টা ক্লাস। সো এখানে হচ্ছে প্রসেসগুলো দেখানো যাবে শুধুমাত্র। প্রসেসগুলো দেখানো হলে সেই প্রসেসের পরে আমাদের নিজেদেরই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু সেই প্রসেস যতই দেখি না কেন লাভ হবে না। ওকে, সো এখানে বেশ কিছু অপশন আছে, সেগুলো আমরা একটা একটা করে দেখে যতটা পারি আমরা প্র্যাকটিস করে নেব। আমরা ছিলাম হচ্ছে আইকনে। সো আইকনটাও ওয়ান কাইন্ড অফ পিকচার। এখানে ওই পিকচারগুলো ওয়ান কাইন্ড অফ শেপ, ওই শেপ দিয়ে যা যা তৈরি করা যায় এগুলো অলরেডি তৈরি করা আছে, সেগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। আপডেট ভার্সনগুলোতে এগুলো অলরেডি দেয়া আছে, সো আমরা চাইলে এখান থেকে সেগুলো ব্যবহার করতে পারি। 3D মডেলস, 3Dর কোনো কিছু ব্যবহার করার জন্য 3D টাইপের যেগুলো কিনা মুভিং হয়, ওই টাইপের যদি কোনো কিছু আমরা রাখতে চাই সেগুলো আমরা রাখতে পারি। এক্ষেত্রে অবশ্যই ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে। অফিস 365-এর মধ্যেও ইন্টারনেট কানেকশন থাকলে তাহলে হচ্ছে আপনার ওই 3D মডেলসের বিভিন্ন শেপগুলো, বিভিন্ন অবজেক্টগুলো চলে আসবে আমাদের সামনে। মনে করি আমি এখানে একটা, এটা কি বিড়াল না কুকুর? এটা এটা কি বলুন তো, বিড়াল না কুকুর? স্যার এটা কুকুর, এটা কুকুর। ওটা কুকুর না? আচ্ছা, তাই দেখেন এটা যেমন এখানে দেখা যাচ্ছে, এটাকে আমি এরকম করে ফেললাম, এটাকে আমি যেভাবে ইচ্ছা, এটা হচ্ছে 3D। বুঝতে পেরেছেন? সো এইগুলোকে আমরা হচ্ছে 3Dর মাধ্যমে, 3D অবজেক্টের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি। খুব একটা বেশি ব্যবহার না হলেও মোটামুটি ব্যবহার হয়, যেহেতু অ্যাডভান্স লেভেলের। আমি একটা ফার্নিচার নিই, একটা ফার্নিচার, সেই ফার্নিচারটা আমি কিভাবে রাখবো, কিভাবে রাখলে শুয়ে থাকা যাবে, এরকম কিন্তু আমি যেটাকে টেনে ধরে ওরকম কাজ করতে পারি আমাদের যেমনটা দরকার আর কি। সো এটা আসার পরে এটা ওয়ান কাইন্ড অফ এক একটা পিকচার অথবা এক একটা শেপ। এই শেপকে কোথাও নেওয়ার জন্য, কোথাও রাখার জন্য আমাদের যা যা করা দরকার এগুলো তো আমরা অলরেডি পারি। সো এরপরে হচ্ছে স্মার্ট আর্ট। সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে এই স্মার্ট আর্ট। এর কাজ কি? এগুলোকে কেটে দিই, যত যে থাকো তত ঝামেলা। স্মার্ট আর্ট এর কাজ কি? এর কাজ হচ্ছে আমরা স্মার্টলি কোনো কিছুকে প্রেজেন্ট করার জন্য এই স্মার্ট আর্ট ব্যবহার করা হয়। এই স্মার্ট আর্টের জন্য আবার স্মার্ট আর্টের ভেতরে আবার অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশন আছে। লিস্ট তৈরি করতে চাইলে একরকম, প্রসেস জাতীয় কোনো কিছু তৈরি করতে চাইলে আর একরকম, সার্কেল জাতীয় কিছু তৈরি করতে চাইলে, এগুলো রিলেশনশিপের মধ্যে ম্যাট্রিক্সের মতো, পিরামিডের মতো বিভিন্ন পিকচার দিয়ে কিছু তৈরি করতে চাইলে এখানে বিভিন্ন প্রকার প্রসেস আছে। সো এটা আসলে কিভাবে কাজ করে ফ্লো চার্ট গুলা, বুঝিনি। ফ্লো চার্ট গুলো কি এর মাধ্যমে করা যায় স্মার্ট আর্টের মাধ্যমে? ফ্লো চার্টগুলো এর মাধ্যমে করা যাবে,
কিন্তু মানে এই ফ্লো চার্ট করা যাবে না, কারণ ফ্লো চার্টে তো আবার হচ্ছে অ্যাকশন ভিত্তিক, তাই ফ্লো চার্ট করা যাবে না। আমি যদি আগের ফ্লো চার্টের কথা চিন্তা করি, কই এই ফ্লো চার্টের কথা চিন্তা করি, স্টার্ট হলে এরকম আইকন, তারপর হচ্ছে ওই যে অপশন হলে বা ইফ কন্ডিশন হলে ইয়েস হলে একরকম, নো হলে এরকম হয়। সো এক একটা এক এক রকম শেপ না, কিন্তু এই জায়গাতে ওই রকম না, যে শেপ হবে সবগুলো একই রকম হবে। মনে করি আমি এখান থেকে একটা শেপ নিলাম, বা স্মার্ট আর্ট গ্রাফিক্যালি নেওয়ার জন্য এরকম নিয়ে আমরা নিলাম কোনো একটা লিস্ট করা বা কোনো একটা চার্ট করার জন্য। মূলত যে কাজগুলো হয়, এখানে একটা ছিল, মূলত এগুলো ব্যবহার করা যেটা নিয়েও সেটা হচ্ছে টেক্সট থাকে, এখানে আমি যা লিখে দেব সেই লেখাগুলো এখানে হয়ে যাবে। এর এই কর্নারে আরেকটা আইকন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে ইনার আবার অপশন চলে আসবে, ইনার আবার আরো কয়েকটা অপশন চলে আসবে, এখানেও যদি আমরা লিখে দিই তাও এটা কাজ করবে। এবং আমাদের সব কাজ এখান থেকেই করতে হয়। টাইপ ইউর টেক্সট হেয়ার, আপনাকে এখানে লিখতে বলছে। সো আমাদের ম্যাক্সিমাম কাজ বা সব কাজই মূলত আমাদের এখান থেকেই করতে হয়। এখান থেকে আমাদের বিভিন্নগুলোকে কাস্টমাইজেশন করতে হয়। মনে করি আমি একটা অর্গানাইজেশনাল চার্ট তৈরি করব, একটা অর্গানাইজেশনাল চার্ট, যেখানে কি কি থাকে, প্রথমে থাকে মনে করি যে একজন সিও থাকবে, সিওর আন্ডার একজন এমডি থাকতে পারে, একজন এইচআর থাকতে পারে, একজন আইটি থাকতে পারে, এরা কিন্তু সবাই সিওর আন্ডারে। এমডির আন্ডারে আবার আরও বিভিন্ন জন থাকতে পারে। একটু যদি খেয়াল করি, আমি এই জায়গাতে কাজ করছি, এখানে অটোমেটিকলি তৈরি হয়ে যাচ্ছে। আমি যেটা করেছি, সিও একটা তৈরি হয়েছে, সিও দিয়ে যদি আমরা ইন্টার বাটন প্রেস করি তাহলে সিওর সমপর্যায়ের আর একটা ফিল্ড তৈরি হয়ে গেছে, সমপর্যায়ের। এখন যদি আমরা একটা ট্যাব প্রেস করি তাহলে সিওর আন্ডারে চলে গেছে, তার মানে ট্যাবের একটা কাজ আছে এখানে। আমার কাজই হচ্ছে মূলত ট্যাব দিয়ে তৈরি করতে হয়। ট্যাব দেব, এমডি তৈরি করেছি, এমডির আন্ডারে একটা তৈরি হয়েছে, মানে তাহলে এমডির সমপর্যায়ে একটা তৈরি হয়েছে, একটা ট্যাব দিলাম, এমডির আন্ডারে আরও দুইটা তৈরি হয়েছে, একটা আগে ছিল আর একটা নতুন তৈরি হয়েছে। এইচ এর আন্ডারে তৈরি করতে চাইলে ইন্টার দিলাম, ট্যাব দিলাম, তাহলে এইচ এর আন্ডারে একটা ফিল্ড তৈরি হয়ে গেছে। তার মানে হচ্ছে আমাদের যত বেশি আমরা ট্যাবের ব্যবহার শিখব তত বেশি আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো। ট্যাব, শুধুমাত্র আমরা ট্যাব ব্যবহার করলেই আমরা এটাকে কাস্টমাইজেশন করতে পারবো খুব সহজেই। বুঝতে পেরেছি? এখন ট্যাব মনে করি এখানে একটা বেশি হয়ে গেছে, তাহলে আমি কি করব? ট্যাব একটা বেশি হয়ে গেছে, এটা আমার লাগবে না, তাহলে আবার ব্যাক স্পেস দিলে আস্তে আস্তে একটা একটা করে কাটতে থাকবে, কিন্তু কাটলে আগের যে সিকোয়েন্সটা ছিল সেই সিকোয়েন্সটা কিন্তু এখন আর নাই। তার মানে আমাদের এখানে অন্য কিছু করতে হবে। আমি যদি ডিলিট বাটন চাপ দিই তাহলে এই যে আর উপরে চলে আসবে এবং আবার একটা ব্যাক স্পেস দিলে আগের সিকোয়েন্স অনুযায়ী চলে যাবে। মূলত কাজই হচ্ছে ট্যাব এবং ব্যাক স্পেসের কাজ, ট্যাব, ব্যাক স্পেস এবং ডিলেটের কাজ। সো আমরা যখন কিনা কোনো একটা রিপোর্ট তৈরি করি, সেই রিপোর্টে নর্মালি এই জাতীয় কোনো কিছু দেই, অথবা এই জাতীয় কোনো কিছু দেই,
সার্কেলের ভিতরে থাকে, সবগুলো একটা প্রসেস জাতীয়, এই কাজ করি তারপরে এই কাজ করতে হবে, তারপরে এই কাজ করতে হবে, এবং সেটা রাউন্ডিং থাকবে। যখন কিনা আমরা কোনো প্রকার রিপোর্ট তৈরি করি তখন আমাদের এইরকম কিছু স্মার্ট আর্ট দরকার হয়ে থাকে, এবং ভেতরের লেখাগুলো আমরা কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারি, এবং আরও যদি কোনো কিছু কয়েকটা দরকার হয় সেখান থেকে আমরা আরও ইন্টার দিয়ে বাড়াতে পারি অথবা কমাতে পারি। 3টা লাগবে, 4টা লাগবে, যে কয়টা লাগবে, শুধুমাত্র ট্যাব এবং ব্যাক স্পেস। সো আমরা এর পাশাপাশি প্রসেস জাতীয় যদি কোনো কিছু আমরা করতে চাই, যে একটার পর একটা কাজ হবে, সো আমাদের আসলে কোনটা দরকার সেটা অনুযায়ী এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, অপশন কিন্তু অনেক। সো আমাদের আসলে কোনটা দরকার সেটা অনুযায়ী আসলে আমাদের কাজ করতে হবে। সো এটা কাজ করব, কাজ করার ক্ষেত্রে একটু আগে যেটা বললাম যে ট্যাব এবং ব্যাক স্পেসের কাজ, এই কাজটা আমরা এখান থেকে করতে পারি। যখন কিনা এটা চলে আসবে তখন স্মার্ট ডিজাইন নামক একটা ট্যাব অটোমেটিকলি ওপেন হবে, তখন আমাদের এরকম অপশনটা চলে আসবে যেখান থেকে বিভিন্ন স্টাইল আছে, সেই স্টাইলগুলো আমরা ব্যবহার করতে পারবো। বিভিন্ন কালার আছে, সেই কালারগুলো আমরা কালারফুল করতে পারবো। এবং এই পাশে কী কী আছে দেখি, এটা হচ্ছে প্রমোট, তার মানে একে আগের পর্যায়ে নিয়ে যাওয়া, আগের অপশনে, এটাকে বলা হয় প্রমোট। ডোনেট, সরি ডিমোট, তাহলে পরের পর্যায়ে আরও ডিমোট, ইনারও আন্ডারে চলে যাবে। এটা যা কিনা আমরা ট্যাব দিয়ে করেছিলাম, মনে আছে মনে হয় আপনাদের, যা কিনা আমরা ট্যাব দিয়ে করেছিলাম, ঠিক না? এর আন্ডারে নিতে হলে আমাদের ট্যাব প্রেস করতে হবে অথবা ডিমোটে প্রেস করলে ওটার আন্ডারে চলে যাবে। এখানে একটা কিছু লেখা আছে, মনে করি এ, এখানে লেখা আছে বি। সো এ কে আমরা উপরে নেব, বি কে আমরা নিচে নেব, সো আমরা আপ ডাউন করে ফেলতে পারি। আমরা নর্মালি যে কাজটা করি, এটা মুছে তারপর হচ্ছে আমরা একটা লিখি, বাট এখানে আমাদের আপ ডাউনের অপশনটা আমাদের আছে। লেফট টু রাইট পুরোটা একদম উল্টা যাবে, রাইট টু লেফট বা লেফট টু রাইট। সো আমরা যত বেশি কাজ করব তত বেশি আসলে একটা একটা করে প্র্যাকটিস করা হবে এবং একটা একটা করে কাজ করা হবে। সো এরকম ফানেল বিভিন্ন জায়গাতে এরকম ফানেল জাতীয় একটা তৈরি করতে দেয়। সো এরকম ফানেল বা এরকম গিয়ার জাতীয় এগুলো হচ্ছে আমরা রিপোর্টে বিভিন্ন বইতে আমরা ব্যবহার করি সচরাচর। সেই সাথে যদি আমাদের স্মার্ট আর্টে রিলেশন অলের মধ্যে দেখি সবগুলো পিকচার জাতীয় কিছু আছে, মনে করি একটা অফিসের সবার সবার প্রোফাইল তৈরি করব, আমরা প্রোফাইল তৈরি করব, সবার প্রোফাইলে যেন সবার ছবি থাকে, সেখানে তাহলে আমরা একটা ছবিও ইনসার্ট করতে পারবো। এখানে একটা ছবি থাকবে, তার সাথে তার বিস্তারিত লেখা থাকবে, একটা ছবি থাকবে তার পাশে তার বিস্তারিত লেখা থাকবে। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। আমাদের কাজ হবে হচ্ছে প্রত্যেকটা অপশন একটা একটা করে দেখা, এবং সেই অপশনগুলো আসলে কিভাবে কাজ করে, আমরা আমাদের চাহিদা মতো অপশনগুলো কাজ করলো কি না, যদি না করে তাহলে কি করতে হবে সেই কাজগুলো একটু দেখা। এবং সেই সাথে এখানে তো বিভিন্ন কালার আছে, কালারিংগুলো আমরা পরিবর্তন করে নিতে পারি, কালারফুল থেকে এক একটার এক এক রকম কালার হবে। বিভিন্ন স্টাইল আছে এখানে, সেই স্টাইলগুলো আমরা দেখতে পারি আসলে কেমন হয়। এগুলোকে আমরা চাইলে দেখে নিতে পারি। স্মার্ট আর্ট সবচেয়ে বেশি ব্যবহার হয় মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে, যখন আমরা কোনো প্রেজেন্টেশন করি তখন এরকম
আহ, হচ্ছে বিভিন্ন কিছু উপস্থাপন করার জন্য আমাদের স্মার্ট আর্টটা বেশি দরকার হয়। যেহেতু আমরা এখানে ভালোভাবে দেখা হচ্ছে বা দেখা হলো যে স্মার্ট আর্ট কীভাবে ব্যবহার করতে হয়, যখন আমরা পাওয়ার পয়েন্টে এটা খুবই কম দেখব বা স্কিপও করতে পারি। সো এখানে এইগুলো আছে, আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কয়টা দরকার বা যেভাবে দরকার সেগুলো যেন আমরা ব্যবহার করতে পারি। আমরা ছিলাম হচ্ছে স্মার্ট আর্ট। এর পাশেই থাকে চার্ট। চার্টও তো খুবই সহজ, যে কোনো একটা চার্ট নিয়ে কাজ করাটা। চার্টে হচ্ছে কলাম চার্ট বা লাইন চার্ট বা পাই চার্ট বা বার চার্ট, এই কয়েকটা চার্টই সবচেয়ে বেশি ব্যবহার হয়। কলাম, লাইন, পাই এবং বার চার্ট। একটা মিনিট, আমার ল্যাপটপের চার্জ শেষের দিকে, চার্জারটা লাগিয়ে নেই। ওকে, সো আমাদের হচ্ছে চার্টের কাজ। চার্টের সাথে আবার মাইক্রোসফট এক্সেলের একটু জড়িত আছে। মাইক্রোসফট এক্সেলটা একটু জড়িত আছে চার্টের সাথে। সো আমরা যদি একটা পাই চার্ট করতে চাই, পাই চার্ট করতে চাইলে নর্মালি পাই চার্ট হচ্ছে একটা বেসিক পাই চার্ট। ওপেন করলাম, আমাদের একটা পাই চার্ট তৈরি হয়ে গেল এবং সাথে সাথে একটা এক্সেল ফাইল তৈরি ওপেন হয়ে গেছে। এই এক্সেল ফাইলে আমরা ভ্যালুগুলো পরিবর্তন করব, সাথে সাথেই এই চার্টটাও পরিবর্তন হয়ে যাবে। মনে করি এখানে লেখা আছে 8.2, এখানে আমি লিখলাম 5, দেখেন এটা অটোমেটিকলি কমে গেছে। লিখলাম 3, আরও কমে গেছে। সো এই এক্সেলের সাথে এই পাই চার্টের একটা জড়িত আছে। মূলত সব কিছু অপারেট করে হচ্ছে আমাদের এই এক্সেল ফাইলটা। পাই চার্টের সব কিছুই অপারেট করবে আমাদের এই এক্সেলে। এক্সেলে আমরা যা যা লিখবো এখানে তাই তাই থাকবে। এখানে নর্মালি কোনো কিছু লেখা যায় না, লিখতে হলে আমাকে ওই এক্সেলটা ওপেন করতে হবে। সো আমরা যদি একটা বেসিক একটা পাই চার্ট ওপেন করতে চাই, একদম বেসিক, মনে করি আমি কিছু মার্ক লিখব। সো ফার্স্ট কোয়ার্টার না লিখে আমি লিখলাম যে বাংলায় আমি কত পেয়েছি, মনে করি যে বাংলায় 80 পেয়েছি, ইংলিশে আমি 75 পেয়েছি, ম্যাথে আমি 85 পেয়েছি, আইসিটিতে আমি 85 পেয়েছি। তার মানে আমার কিন্তু এখানে একটা পাই চার্ট তৈরি হয়ে গেছে এবং এখানে যা যা লিখেছি দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি সেটাই তৈরি হয়ে গেছে। আমরা চাইলে পাই চার্টেও করতে পারি, আমরা চাইলে আবার এটাকে একটা কলাম চার্টও করতে পারি, কোনটায় কত মার্ক পেয়েছি। এটা কিন্তু আমাদের এখান থেকে খুব সহজেই একটা তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে এক একটা সেলস রিপোর্টও আমরা এভাবেই তৈরি করি। সেলস রিপোর্ট, যে কোনো প্রকার রিপোর্ট, এই সালে বা এই মাসে কত টাকা সেল হয়েছে, এই বছর কত টাকা সেল হয়েছে, এই সকল বিষয়গুলো কিন্তু আমরা জাস্ট এই পাশে যে মার্কগুলো দেওয়া আছে, এই পাশে যে কী বলে সাবজেক্টের নাম দেওয়া আছে, ওটা আনুপাতিক হারে জাস্ট পরিবর্তন হয়ে যাবে। সেলস রিপোর্টের কথা যদি চিন্তা করি যে এই
জানুয়ারি মাসে কত টাকা, ফেব্রুয়ারি মাসে কত টাকা, মার্চ মাসে কত টাকা, তার একটা রিপোর্ট দেখতে চাইবো আমরা। অথবা আপনার যে কোনো কিছুরই এরকম একটা রিপোর্ট দেখা লাগতে পারে। মনে করে যে আমাদের ইনস্টিটিউটের কথা যদি চিন্তা করি যে এখানে কোন ব্যাচে কতজন করে পাশ করেছে তার একটা রিপোর্ট দেখতে চাইবো। সবই কিন্তু আমাদের এখান থেকে খুব সহজেই দেখে নেওয়া যাবে, ঠিক না? সেইগুলো হচ্ছে আমাদের মূলত চার্টের কাজ, চার্ট। এবং চার্টে আমরা কলাম চার্টে ছিলাম, কলাম চার্টেরই আরও কয়েকটা ভার্সন আছে, যাকে বলা হয় 3D, 2D, বিভিন্ন রকমের, জাস্ট দেখার সৌন্দর্যটা বাড়ানোর জন্য, এর বাইরে তেমন কিছু না। এগুলো চার্ট ডিজাইন থেকেও এরকম বিভিন্ন কিছু তৈরি করার। যদি আমরা একটু কালারফুল করি তাহলে হয়তো আর একটু ভালো দেখা যাবে। কালারফুল করলে এই চার্টে অত বেশি কালারফুল নাই। সো এটা আসলে কেমন চার্ট আমরা করব তার উপর ডিপেন্ড করবে যে আসলে চার্টটা কীরকম কে করবো। স্ক্রিনশট, ভিডিও, অনলাইন। আচ্ছা, এই যে এইগুলা কি আসলে ওই এক্সেল এর কাজের মধ্যে পড়ে? এইগুলো হচ্ছে চার্টের কাজ আসলে এক্সেলেও আছে, ওয়ার্ডেও আছে, পাওয়ার পয়েন্টেও আছে। আমি যেখানে ব্যবহার করি, তবে যেখানেই ব্যবহার করি না কেন অটোমেটিক। দুটো রিসার্চ পারপাসে আমরা যখন এগুলো দেখছিলাম, এটা অ্যাকচুয়ালি রিসার্চের কাজে আমি মনে হয় ম্যাক্সিমাম ওরা দেখছিলাম যে ইউজ করে। তো এগুলো এক্সেল দিয়ে তো মনে হয় দেখছিলাম। মানে মূলত হচ্ছে এক্সেলের ডাটাটা এক্সেলেই থাকে মূলত। এটা চার্টে হ্যাঁ। যখন আমরা আরম্ভ করেছি তখনই বলে নিয়েছি যে আসলে এক্সেলে হচ্ছে মূলত এই কাজটা বেশি হয় এবং এর সাথে এক্সেলটা জড়িত। আমাদের ডাটাটা যদি এক্সেলে থাকে সেখান থেকে চার্টটা খুব সহজেই তৈরি করা যায়। যেহেতু আমাদের ডাটা এক্সেল, এখন আমরা এক্সেল দেখছি না, আমরা ওয়ার্ড দেখছি, যার কারণে এই চার্টেরই আমরা এক্সেলটা ওপেন করে নেই, ওপেন করে আমাদের ডাটাটা যেন এক্সেলে থাকে সেই ব্যবস্থা করে নেই। এটা কিন্তু একটা এক্সেল ফাইল, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মাইক্রোসফট ওটা এক্সেল। দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি ওই যে কালারটা যে চেঞ্জ করলেন, ওটা কি করে 3D শেপ করলেন, কালার চেঞ্জ করলেন ওটা? এটার জন্য কালার চেঞ্জ, ও আচ্ছা, ওইটা দিয়ে চেঞ্জ করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আছে চেঞ্জ কালার আছে এখানে। এখানেও বেশ কিছু লেআউট আছে। তো এরকম আসলে অনেক ধরনের চার্ট আছে, যে চার্টগুলো আমরা একটু করে প্র্যাকটিস করব। তার মানে আমাদের স্মার্ট আর্ট এবং চার্ট আমাদের প্র্যাকটিস করারই মূলত কাজ। আমাদের যেমন দরকার তেমনটা যেন আমরা করতে পারি। এই চার্ট আমরা যখন কিনা এক্সেল দেখব তখন আরেকটু ভালোভাবে দেখব, কারণ এখানে অনেকগুলো অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে, এবং তার পাশাপাশি এগুলো ওপেন করার পর আবার চার্ট অপশন, টেক্সট অপশন, টেক্সট ফিল বিভিন্ন কিছু আসে, ঠিক না? আমরা প্রত্যেকটা দেখবো হচ্ছে যখন কিনা আমরা এক্সেলে এই চার্টটা দেখব, কারণ এক্সেলটাই হচ্ছে আমাদের, এক্সেল থেকে চার্টটা বেশি ব্যবহার হয়। আমরা জাস্ট বেসিকটা একটু দেখে নিলাম যে চার্টটা কিভাবে কাজ করে।
স্মার্ট আর্ট এবং চার্ট বুঝতে পেরেছি। আমি কিন্তু হোমওয়ার্ক দেবো এগুলো দিয়ে। এরপরে আছে হচ্ছে আমাদের স্ক্রিনশটটা তেমন ইম্পর্টেন্ট না, কারণ এর সাথে ভালো ভালো স্ক্রিনশট আমাদের ডিফল্টভাবে থাকে সচরাচর। স্ক্রিনশটটা হচ্ছে এখানকার যেটা স্ক্রিনশট তা হচ্ছে আপনি এই উইন্ডোজের বা মাইক্রোসফট অফিসের ডিফল্ট স্ক্রিনশট এটা ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে স্ক্রিনশট আমরা নিতে পারি কিনা, এটাই হচ্ছে তাদের মেইন বিষয়। সো এর চাইতে ভালো ভালো স্ক্রিনশট কিন্তু আমাদের আমরা ব্যবহার করি। আমাদের মাইক্রোসফট সরি উইন্ডোজের ডিফল্ট আছে স্নিপিং টুল, SNI লিখে সার্চ করলেই স্নিপিং টুলস চলে আসে। এখান থেকে নিউ বাটনে ক্লিক করে আমরা যে কোনো কিছু কিন্তু স্ক্রিনশট আকারে নিয়ে নিতে পারি। তাহলে এটা আমাদের স্ক্রিনশট আকারে হয়ে যাবে। এখান থেকে আমরা সেভ করে নিলে এটা একটা স্ক্রিনশট হয়ে যাবে। অথবা হচ্ছে যারা রেগুলার স্ক্রিনশট নিয়ে কাজ করে, যারা কিনা রেগুলার স্ক্রিনশট নিয়ে কাজ করে, তারা যেটা ব্যবহার করে তা হচ্ছে লাইট শট ব্যবহার করে। লাইট শট ব্যবহার করলে এখানে আরও বেশ কিছু অপশন আছে, যেমন মার্ক করে দেওয়া যায়। এই লাইট শটকে আবার বিভিন্ন জনের সাথে শেয়ার করা যায় এখান থেকেই সোশ্যাল মিডিয়াতে। এখান থেকে কপি করে বিভিন্ন জনকে পাঠানো যায়, সেভ করেও রাখা যায়। সো এগুলো অনেকটাই ব্যবহার হয়। সো আচ্ছা, হেডার এন্ড ফুটারটা অনেক সময় লিখতে গেলে চলে আসে, ধরেন কোনো ফ্লো চার্ট বা অন্য কিছু, এর আগে 2টা কাজ করেছিলাম, প্রত্যেকটা যদি উপরে কোনো কিছু লিখতে যায় তখনই হেডার আর ফুটারটা চলে আসে, এই একটা সমস্যা। আর 2 নম্বর হচ্ছে আপনি যে স্মার্ট আর্টটা দেখিয়েছিলেন ওখানে বলেছিলেন যে এন্টার আর হচ্ছে ট্যাব টিপে হচ্ছে পরের সিকোয়েন্সে যাওয়া যাবে। তা আমি যতবারই করছিলাম দেখতেছিলাম যে এটা আমার আলাদা কোনো ফাইল আন্ডারে আসছে না, বরঞ্চ ওইটারই মধ্যে আসতেছে, মানে টেক্সটের মধ্যেই লেখা হচ্ছে। হ্যাঁ, মানে আপনি যার আন্ডারে নেবেন, হ্যাঁ, মনে করে আমি হচ্ছে একটা নিয়ে দেখাচ্ছি আপনাকে। স্মার্ট আর্ট করলাম, যেন কিনা স্মার্ট আর্ট মনে করি আমি কোনটা করব, এখানে কোনো একটা করি যেটা সহজ হবে, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ওকে। এখানে হচ্ছে অপশন, এগুলো বোঝার জন্য লিখে দিলাম হচ্ছে এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে B1, এটা হচ্ছে B2, C1। এখন আমি কি করতে চাচ্ছি, এখন আমি যদি এখন হচ্ছে এর আন্ডারে আপনি বলছিলেন, বি এর আন্ডারে বলছিলেন, এর বা আন্ডারে বি ওয়ানে এর আন্ডারে অলরেডি বি এবং সি আছে, বি রাইট? আর সি আছে, হ্যাঁ বি ওয়ানে। এর আন্ডারে বি এবং সি আছে, বির আন্ডারে B1 B2 আছে, সি এর আন্ডারে C1 আছে। এখন আমি আসলে যা চাচ্ছি সেটা করতে হবে আমাদের, এই যে আইকনটা ক্লিক করলে এখান থেকে কাজ করতে হবে আমাদের। আমাদের মেইন পার্ট কোনটা? এ, এর আন্ডার আছে বি এবং সি, রাইট? আমি আমি এর আন্ডারে আরেকটা পার্ট আনতে চাচ্ছি ডি, মনে করি মনে করি একটা পার্ট আনতে চাচ্ছি ডি। এখন আমরা চাইলে সি ওয়ানের পরে বা ইন্টার দিলে সির আন্ডারে হলো, এটাকে আমরা প্রমোট করে ডি করে দিতে পারি, তাহলে এর আন্ডারে হলো, বা ব্যাক স্পেস দিয়ে ডির আন্ডারে হয়ে গেল, ঠিক না? এবং ডির আন্ডারে আবার যদি আমরা D1 D2 করতে চাই, তাহলে ডি কে তো আগে সিলেক্ট করে ইন্টার দেব এবং একটা ট্যাব দেব বা ডিমোট করব, তাহলে কিন্তু এটা আবার ডির আন্ডারে হয়ে গেল। একটা ইন্টার দিলাম D2, তাহলে ডির আন্ডারে কিন্তু D1 D2 হয়েছে। সির আন্ডারে একটা আছে, একটা ইন্টার দিলেই আর একটা ঘর চলে আসলো, C2 হয়ে গেল। ওকে, তো আমি আসলে কার আন্ডারে কাকে রাখবো সেটা সম্পূর্ণই এখান থেকে আমরা মেজারমেন্ট করব। এখন যদি
এই ডির পর আরেকটা রাখতে চাই ই, সবই কিন্তু এর আন্ডারেই হচ্ছে। সো এখানে ডি টু দেওয়ার পর তাহলে হচ্ছে এটা ডি এর আন্ডারে হলো, দরকার তো আমার এর আন্ডারে, তাহলে কিন্তু আমাদের ব্যাক স্পেস দিতে হবে। তাহলে কিন্তু ওই এ থেকে লিঙ্কটা আসছে, দেখেন এখানে কিন্তু লিঙ্কটা হয়েছে এ থেকে, তাহলে কিন্তু আমাদের এটা ই হয়ে গেল। এবং এখানে এই যে বি সি ডি ই সবগুলো সমান পর্যায়ে আছে। এই বি ওয়ানের আন্ডারে আবার যদি আমরা বি3 রাখতে চাই, বি ওয়ানের আন্ডারে, সো ইন্টার দিলাম, ট্যাব দিলাম, তাহলে বি ওয়ানের আন্ডারে কিন্তু আবার এটা চলে আসলো। বি ওয়ানের আন্ডারে বি3 বি4। সো আমি কার আন্ডারে কাকে রাখবো সম্পূর্ণই ডিপেন্ড করে হচ্ছে ইন্টার এবং ট্যাব, ব্যাক স্পেস, এই তিনটা অপশনেই হচ্ছে সব কাজগুলো করে। অথবা আমরা যদি ইন্টার ট্যাব না করি, ইন্টার তো দিতেই হবে, প্রমোট অথবা ডিমোট এগুলো দিয়েও আমরা এই কাজগুলো করে ফেলতে পারি। এবং আরেকটা জিনিস দেখিয়েছি যে মনে করে যে বির পরে ডি কে আনবো, বির পরে ডি, তারপরে থাকবে সি, এখানে কিন্তু আমরা মুভ আপ করে দিলে অটোমেটিকলি ডিটা উপরে চলে আসছে, সিটা নিচে চলে আসছে। সো মুভ আপ, মুভ ডাউন, এগুলো আমরা খুব সহজে এখান থেকে কাজটা করে ফেলতে পারি। এখান থেকে আমাদের পুরো চার্টটাকে একদম পুরোপুরি উল্টা করে দিতে পারি। প্রমোট বা ডিমোটের মাধ্যমে করা যায় না? হ্যাঁ, করা যায়, এটাই তো প্রমোট বা ডিমোট, অথবা প্রমোট বা ডিমোট অথবা হচ্ছে ই হচ্ছে। ইন্টার দিয়ে ইন্টার দিয়ে করলে আমার মানে মাঝে মাঝে এটা কাজ করছে না, এটা মানে ওখানেই বসে আছে, মানে আলাদা আপনার যে ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, আমারটা ব্রাঞ্চ হচ্ছে না। কেন? কেন হচ্ছে না? তাহলে আপনার স্ক্রিনটা একটু দেখি কি সমস্যা হচ্ছে আপনার ওখানে। দেখি তো, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন দেখি। আমি তো আসলে মোবাইলে জয়েন করেছি। তাহলে তো হবে না। এই সবাই দেখি শুধুমাত্র লিভ নাহলে নিচ্ছে, শেয়ার। সবাই তো শুধু হুম লিভ হুম। নিচ্ছে কেন? মাত্র 2 জন আছেন আপনারা। আরে মাত্র 1 ঘন্টা হলো, রেকর্ড হয়েছে কতক্ষণ? এখনো যদি সবাই চলে যায় তাহলে কেমন হবে? ওকে, আমরা দেখতে থাকি। সো সো যদি কম্পিউটারে থাকতেন তাহলে তো দেখতে পারতাম। হ্যাঁ, আমি আমি যেটা চেষ্টা করবো কি কম্পিউটারে জয়েন করতে। ঠিক আছে। সো এরপরে আছে হচ্ছে লিঙ্ক। লিঙ্কটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক একটা হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কটা কি, আমরা এটাকে আমরা বুঝি হাইপার লিঙ্কটা কি জিনিস? হাইপার লিঙ্কটা হচ্ছে একটার সাথে আরেকটার লিঙ্ক তৈরি করা। যেমন আহ, কোথাও ক্লিক করলে আরেকটা জায়গাতে ওপেন হয়ে যায়। এই সময় কেউ জয়েন হতে চাচ্ছে আবার, সাথে একটা ডাবল ফোনে। স্যার আমি কম্পিউটারে জয়েন হচ্ছি। ঠিক আছে, সমস্যা নেই। সো একটার সাথে আরেকটার লিঙ্ক করার জন্য হচ্ছে এই হাইপার লিঙ্কগুলো ব্যবহার করা হয়। মনে করি আমি উইকিপিডিয়াতে যে সার্চ করলাম হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ লেখা সার্চ করলাম, বাংলাদেশ সম্পর্কে অনেক তথ্য আসছে। এবং একটু পর পরে দেখা যাবে যে এইগুলোর মধ্যে আবার একটা করে লিঙ্ক তৈরি করা আছে, এই রিলেটেড
কথাগুলো ওই পেজে আছে। এই রিলেটেড দেখতে কথাগুলো। পাচ্ছি না, এটা কি শেয়ার করা? হ্যাঁ, মানে আপনার এই যে, আপনি কি শেয়ার করেছেন কি? পেজটা? ও, ও, মানে এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। পাশে কি জানি বলেছিলেন, ওটা বুঝতে পারছিলাম আহ, না, কারণ কিছু দেখা যাচ্ছিল না। ছিলাম হচ্ছে আমরা লিঙ্কে উইকিপিডিয়া। মধ্যে ছিলাম আমরা। লিঙ্কটা হচ্ছে এক একটা হাইপার লিঙ্ক, এক একটা হচ্ছে হাইপার লিঙ্ক। মাইক্রোসফট অফিসে এই হাইপার লিঙ্ক এরকম থাকতে পারে, অথবা অফিস 2016-তে এখানে হাইপার লিঙ্ক পুরোটা লিখাও থাকতে পারে। তার মানে একটার সাথে আরেকটার লিঙ্ক করার জন্য হচ্ছে এই হাইপার লিঙ্কটা ব্যবহার করা হয়। ছিলাম হচ্ছে আমরা উইকিপিডিয়াতে বাংলাদেশ লিখে সার্চ করেছি, বাংলাদেশের একটা পেজ চলে আসছে, যেখানে দেখতে পাচ্ছি যে কিছু লেখার পর পরে একটা করে লিঙ্ক চলে আসছে। এখানে মাউস পয়েন্টার নিলে যেমন কোনো কিছু হচ্ছে না, কিন্তু এখানে মাউস পয়েন্টার নিলে একটা হাতের মতো চিহ্ন চলে আসতেছে, তার মানে এটার সাথে কোনো না কোনো একটা কিছু লিঙ্ক করা আছে। আমরা যখন অনলাইনে কোনো বই পড়ি, সেই বইয়েরও কিন্তু এরকম লিঙ্ক তৈরি করা থাকে। বা আমরা যখন অনলাইনে বইয়ের সূচিপত্র দেখি, সূচিপত্রে ক্লিক করলেই সেই বইতে চলে যায়। এটা কিন্তু আবার ওই যে থেকে করতে হয়, ওই যে ইয়ে কি ওটাকে কে বলে, মেইলিং থেকে করতে হয় ওটাতে। সো এটা হচ্ছে একটা হাইপার লিঙ্ক। এই হাইপার লিঙ্কে একদিকে যেমন আমাদের এই যে ডকুমেন্টে আছে সেই ডকুমেন্টের কোনো কিছুকে লিঙ্ক তৈরি করা যায়, আবার বাইরের কোনো কিছুকে লিঙ্ক তৈরি করা যায়। কিভাবে লিঙ্কগুলো তৈরি করে সেটা আমরা দেখি একটু। মনে করি আমি যেহেতু এখানে একটা স্মার্ট আর্ট ওপেন করেছি, এই এর সাথে একটা লিঙ্ক তৈরি করব, তাহলে এটাকে সিলেক্ট করে লিঙ্কে ক্লিক করলে আমাদের ইনসার্ট হাইপার লিঙ্কের একটা অপশন চলে আসছে। এখানে আমরা একটা অ্যাড্রেস লিখে দিতে পারি, মনে করি www.pencilbox। আমরা তাহলে এর সাথে একটা হাইপার লিঙ্ক তৈরি করা হয়ে গেছে। দেখেন আমি যদি এটা তো হচ্ছে লেখার মধ্যে হয়নি, আমি কোনোটা এখানে না করে কোনোটা লেখার মধ্যে করি, সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এই লেখার মধ্যে আমি একটা হাইপার লিঙ্ক তৈরি করলাম। তাহলে যেটা হবে, এখানে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। সো আমি নর্মালি হচ্ছে এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে দেখেন ওই যে একটা লিঙ্ক যে আছে সেটা দেখা যাচ্ছে, এবং কন্ট্রোল ধরে এখানে যদি আমরা ক্লিক করি আমাদের একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, যার সাথে আমাদের লিঙ্ক তৈরি করা আছে সেই ওয়েবসাইটটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। সো হাইপারলিঙ্ক আসলে অনেক কাজ, মূলত একটার সাথে আরেকটা লিঙ্ক তৈরি করার জন্য এই হাইপারলিঙ্ক তৈরি করা হয়। আমরা যেখানে হাইপারলিঙ্ক তৈরি করতে হলে কী করতে হবে, সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে লিঙ্কে যে এখানে অন্য বাইরের কোনো একটা কিছুকে লিখে আমাদের হাইপারলিঙ্ক তৈরি করতে হবে। যদি বলি না আমি আমাদের এই ডকুমেন্টের মধ্যে আছে যেটা সেটাই লিঙ্ক করব, বা আমাদের আর যদি গুগল থেকে নিতে চাই, তখন কি ব্রাউজ পেজে যাব? হ্যাঁ ব্রাউজ পেজে যাব, তখন আমরা ব্রাউজ দ্য ওয়েব সেখান থেকে নিতে পারি। যদি আমার কম্পিউটারে কোনো ফাইল থেকে থাকে সেই ফাইলকে আমরা যদি হাইপারলিঙ্ক তৈরি করতে চাই, তাহলে সেই ফাইলটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। সো যখন কিনা আমি এখানে ক্লিক করব তখন ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। দেখি ফাইলটা ওপেন হয় কিনা। এই যে এই ফাইলটা ওপেন হয়ে গেছে, 1 নম্বর ফাইলটা আমি লিঙ্ক করেছিলাম। এটা হচ্ছে কম্পিউটারের। তবে কম্পিউটারের ফাইলকে যদি আমি হাইপার লিঙ্ক তৈরি করি,
তাহলে এই ফাইলটা যখন কিনা আমি অন্য জায়গাতে ট্রান্সফার করব, তখন কিন্তু আপনার কম্পিউটারের ফাইলটা কিন্তু অন্য জায়গা থেকে পাবে না। যার কারণে কম্পিউটারের কোনো ফাইলকে এভাবে হাইপারলিঙ্ক করাটা উচিত না। যেটা করতে হয় তা হচ্ছে অনলাইন থেকে করতে হয়। যদি হচ্ছে আমার ডকুমেন্টেই দরকার হয়, তাহলে এটাকেই আমরা গুগল ড্রাইভে আপলোড করে সেই ড্রাইভের লিঙ্কটা আমরা করে দিতে পারি, তাহলে ড্রাইভ থেকে হচ্ছে ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক। যদি মনে হয় যে না, আমি হাইপার লিঙ্ক করবো ঠিকই, বাইরের কোনো কিছু না, বাইরের কোনো কিছু না করে আমি আমাদের এই ডকুমেন্টে আছে যেটা, ওটাই আমি হাইপার লিঙ্ক করব। ডকুমেন্টে যা আছে এটাকেই আমি হাইপার লিঙ্ক আকারে তৈরি করব। তো তাহলে কিন্তু আমাকে আগে বুকমার্ক করে নিতে হবে। বুকমার্ক, এখান থেকে আমি বুকমার্ক করতে পারি, অথবা এখান থেকে আমি বুকমার্ক করতে পারি। এই বুকমার্কের কেমন সিস্টেম আবার, আজকে যেহেতু তেমন কেউ নেই, সো দুজন মাত্র, সো এটা দেখি আজকে আমরা শেষ করে দেব। বুকমার্কের কাজ কি আবার? বুকমার্কের কাজ হচ্ছে, মনে করি আমি একটা রিসার্চ ফাইল তৈরি করছি বা কোনো একটা ডকুমেন্ট তৈরি করছি, যে ডকুমেন্টের মধ্যে আমরা যেখান থেকে দেখেছিলাম যে আমরা আমাদের হোমের ওই হেডিংগুলো বা সূচিপত্রগুলো তৈরি করার জন্য আমরা হেডিং বা টাইটেল ব্যবহার করেছিলাম। বাট আমরা চাচ্ছি আসলে সূচিপত্র না, কিন্তু একটা লিস্ট করব, সেই লিস্টে একটা ক্লিক করলে ওটার রিলেটেড যে লেখাগুলো আছে সেই লেখাতে চলে যাবে অটোমেটিকলি। তখন আমরা এই লেখাগুলোকে হাইপারলিঙ্ক করে ফেলতে পারি। এটা কিভাবে করে? মনে করে যে আমি এখানে লেখা আছে ভিডিও। স্যার, জি, বলেন। স্যার এতক্ষণ যা বুঝাইছেন সবগুলো বুঝি, শুধু লিংকের যে বিষয়টা না, হ্যাঁ, এই জায়গাটা আমি ভালো করে বুঝতে পারি নাই। লিঙ্কের বিষয়টা ভালো করে মানে বুঝতে লিংকটা পারলাম। হচ্ছে আমার এখানে অনেকগুলো ফোল্ডার করা আছে আমার পিসিতে, কিন্তু এটা কিভাবে ওপেন করব বা কিভাবে কাউকে সেন্ড করব বা এটা কাজটা কি, আমি আসলে টোটাল বিষয়টা মানে দেখতেছি ভিডিও, বাট আমি বুঝতে পারিনি আর কি। বুঝতে পারেন? ওকে, লিঙ্কটা আসলে করতে হচ্ছে হাইপার লিঙ্ক, একটার সাথে একটা লেখার সাথে বা একটা অবজেক্টের সাথে অন্য কোনো কিছু লিঙ্ক করার জন্য এই লিঙ্ক বা হাইপার লিঙ্ক ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমরা বাইরের কোনো একটা অনলাইনে কোনো একটা ওয়েবের অ্যাড্রেস ব্যবহার করতে পারি, অথবা আমাদের কম্পিউটারে যে সকল ডকুমেন্ট আছে সেই সকল ডকুমেন্টও ব্যবহার করতে পারি। সো যদি বাইরের কোনো অ্যাড্রেস ব্যবহার করি, শুধুমাত্র কি করতে হবে? সিলেক্ট করে লিঙ্কে ক্লিক করলে যা সিলেক্ট করেছি এখানে দেখা যাবে টেক্সট টু ডিসপ্লে, যেটা সিলেক্ট করেছি। এখানে হচ্ছে বাইরের যদি কোনো লিঙ্ক ইনসার্ট করে, মনে করি www.rashidict.com, এখানে ক্লিক করলে যেন আমার ওয়েবসাইটটা ওপেন হয়ে যায়। তাহলে এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমার ওয়েবসাইটের সাথে আমি লিঙ্ক তৈরি করেছি, আমার ওয়েবসাইটটা তাহলে ওপেন হয়ে গেছে। সো এটাকে আবার যদি রিমুভ করতে চাই, রাইট বাটনে ক্লিক করে রিমুভ হাইপার লিঙ্ক আছে। আমি আমার ওয়েবসাইট না, আমি অনলাইনের কোনো কিছু না, আমি করব যে এখানেই আমার কম্পিউটারের ভিতরে যে সকল ফাইল আছে সেইগুলোকে যেন ওপেন করতে পারি। তাই আমরা ব্রাউজ পেজ থেকে বা আমাদের ফোল্ডার থেকে, যেখান থেকে আমাদের ফোল্ডার থেকে কম্পিউটারের ভিতরে যে ফোল্ডারগুলো আছে সেই সকল ফোল্ডার থেকে আমরা বিভিন্ন ফাইলগুলোকে লিঙ্ক করে দিতে পারি। যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে আমরা লিঙ্ক করে দিতে পারি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে, এখানে ক্লিক করলে আমার কম্পিউটারে যে ফাইল আছে সেই ফাইলটা ওপেন হয়ে যাবে। এই ফাইলটা ওপেন হয়ে গেছে। সো কম্পিউটারে কোনো ফাইল যদি আমরা লিঙ্ক করি, বলেছিলাম যে আমার এই ওয়ার্ড ফাইলটা যদি অন্য কম্পিউটারে
ট্রান্সফার করি সেই কম্পিউটারে তো এই যে একটা লিঙ্ক দেয়া আছে, দেখেন ওই যে সির মধ্যে ইউজার রাশেদ অ্যাডমিন ডেস্কটপ নিউ ফোল্ডার ওয়াইফাই নেম, এই পাথ তো আর পাবে না অন্য কম্পিউটারে। মনে করি আমি এই ফাইলটা আপনার কম্পিউটারে পাঠিয়ে দিলাম, আপনি যখন এখানে ক্লিক করবেন তখন তো ওই পাথ থেকে আগের ফাইলটা পাবে না, ঠিক না? যার কারণে হচ্ছে আমাদের কম্পিউটারে কোনো ফাইলকে আমরা খুব একটা লিঙ্ক তৈরি করি না। সো যেগুলো করি তা হচ্ছে অনলাইনে যেগুলো আছে, মনে করি গুগল ড্রাইভে আছে বা অনলাইনে যেগুলো আছে সেগুলোই বেশিরভাগ ক্ষেত্রে লিঙ্ক করি, অথবা লিঙ্ক করি এই ডকুমেন্টের মধ্যেই। ভিডিওতে ক্লিক করলাম, ভিডিও রিলেটেড যা কথাবার্তাগুলো আছে সেটা ওপেন হয়ে যাবে। অডিওতে ক্লিক করলাম, নিচের পেজে যদি আমাদের অডিও টাইপের কিছু লেখা থাকে, পিকচার লিখলাম, পিকচার টাইপের যদি কোনো কিছু লেখা থাকে, সো এইগুলোকে হচ্ছে যদি মনে করি যে এখানে ক্লিক করলেই ওই পৃষ্ঠা ওপেন হয়ে যাবে, তখন আমাদের হচ্ছে বুকমার্ক করে নিতে হবে। আমরা সেই বুকমার্কটা কীভাবে করবো? মা আমি ক্লাস নিচ্ছি, একটু পরে ফোন দিচ্ছি তোমাকে। এই বুকমার্কটা করার জন্য যেটা করতে হয়, এটাকে লিঙ্ক করা ছিল, এটাকে আমি হাইপার লিঙ্ক করে ফেলি। সো আমাদের এটাকেই আমাদের একটা করে বুকমার্ক করতে হয়। একটা নাম দিলাম, মনে করি ভিডিও অ্যাড, তাহলে আমাদের এখানে একটা বুকমার্ক হয়েছে। এখানে হচ্ছে এটাকে আমি লিঙ্ক করে দিলাম বুকমার্ক, এই যে ভিডিও অটোমেটিকলি এখানে চলে আসছে। এখন আবার আমি নিচের পেজে যে অডিওকে বুকমার্ক করে আসি, অডিওকে অ্যাড করলাম, পিকচারকে অ্যাড করলাম, প্রত্যেকটা জাস্ট আমি একটা করে বুকমার্ক করে আসতেছি। যেহেতু বুকমার্ক করা আছে, এখন আমি যেখানে লিঙ্ক করব হাইপার লিঙ্ক, এখানে জাস্ট লিঙ্কে ক্লিক করে বুকমার্কে গেলে আমাদের সেইগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসছে। এখানে বুকমার্ক সে ইমেজ পিকচার, এক্ষেত্রে যেটা সুবিধা হলো, যদি আমি ইমেজে ক্লিক করি ওই পিকচারের পেজটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। আবার ফার্স্ট পেজে চলে যাই, অডিওতে ক্লিক করলে অডিওর পেজটা ওপেন হয়ে গেছে। যেভাবে আমাদের সূচিপত্র বা বিভিন্ন রিপোর্টে ক্লিক করলে ওই রিপোর্ট জাতীয় যা যা আছে সেগুলো চলে আসে, শুধুমাত্র আগে আমাদের বুকমার্ক করে নিতে হয়, তারপর হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক তৈরি করতে হয়। হাইপার লিঙ্কটা মূলত লিঙ্ক একটার সাথে আরেকটা লিঙ্ক করার জন্য এই হাইপার লিঙ্কটা করা হয়। সো আপনি যদি আমরা যে কাজটা করি তা হচ্ছে আমাদের যারা এমপ্লয়ি আছে তাদের একটা লিস্ট থাকে, সেই লিস্টের সাথে তাদের যে ডকুমেন্টগুলো আছে, সিভি টিভি যা যা আছে সবগুলো আমাদের কম্পিউটার ফোল্ডারের মধ্যে আছে বা ড্রাইভের মধ্যে আছে। ওই নামের উপরে আমাদের ওই পুরোটা ফোল্ডার খুঁজে খুঁজে প্রত্যেকের ডকুমেন্ট বের না করে নামের উপরে ক্লিক করি, তার পুরো ফাইলটা ওপেন হয়ে যায় বা তার পুরো ফোল্ডারটা ওপেন হয়ে যায়। এখানে কিন্তু আমরা পুরো ফোল্ডারটাও লিঙ্ক করতে পারি। এখানে তাহলে ক্লিক করলে ওই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। সো ওই ফোল্ডার ভিতরে যা যা থাকে সবগুলোই লিঙ্ক হয়ে যায়। সেই হচ্ছে লিঙ্ক এবং বুকমার্ক। বুঝতে পেরেছি কি না? একটু একটু নাকি? হ্যাঁ, একটু একটু বুঝতে পারছি।
একটু একটু বুঝতে এগুলো পারছি। আসলে বেশি মানে যখন লেখা হবে মানে কোনো বই বা কোনো মানে যে অ্যাবস্ট্রাক্ট যেগুলো তৈরি করা হয় কোনো রিসার্চে কোনো ওইখানে কোনো একটা বড় মানে ধরনের কোনো ডকুমেন্ট তৈরি করতে গেলেই হ্যাঁ হচ্ছে এগুলোর কাজ আছে। অল্প অল্প কাজে আসলে এটা মাথার উপর দিয়ে যাবে বেশি। হ্যাঁ হ্যাঁ কারণ হচ্ছে প্র্যাকটিক্যালি কাজ না করলে আসলে বোঝা যায় কম। তো আমি আগামী এটা মনেও থাকে কম। মনেও মানে থাকে যেটা কম। প্র্যাকটিস করে জি জি। তো এটা মনে সো দেখি দেখি আমি তাহলে চেষ্টা করি আগামী ক্লাসে একদম প্র্যাকটিক্যালি একটা বই ওপেন করে সেই বইতে এই সকল কাজগুলো একটা দেখানোর জন্য। তাহলে আপনাদের আরেকটু ভালোভাবে মনে থাকবে এবং ভালোভাবে বুঝতেও পারবেন। থিসিস এর মধ্যে যেরকম যে বুক মানে সাধারণত করা হয় যে যেগুলো দেখাচ্ছিলাম হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। এইগুলো বেশিরভাগ সো ওই কাজটাও এই সে এখান কাজগুলো থেকে করে মূলত। ওই হ্যাঁ থিসিস পেপারে যে বুকমার্কগুলো করা হয় হুম হুম এই কাজগুলো মূলত এখান থেকেই করে। বুঝতে পেরেছি। হ্যাঁ কম হ্যাঁ। কম কম বুঝতে পেরেছি। আমরা তাহলে আগামী ক্লাসে আর একটু ভালো করে বোঝার চেষ্টা করব। কোনো অসুবিধা নেই। সবাই চলে গেছে তাহলে আমরাও আজকে আর ২ জন মাত্র আছেন আপনারা। না, বাকিদের দিয়ে কি যে হবে। আমরা কি তাহলে আরো কন্টিনিউ করব নাকি আজকের মতো থাকবে? তাহলে থাকুক আপনি কি ক্লাস নিবেন কালকে না, আবার বুধবারে নেব। বুধবারে আচ্ছা তাহলে থাকুক বুধবারে থেকে তাহলে থাকুক। 3 দিন কি নিবেন এই সপ্তাহে না, আগামী সপ্তাহ থেকে নেই। আচ্ছা তাহলে এই সপ্তাহতে একটু আচ্ছা প্যারার মধ্যে আছে তো এই সপ্তাহটা। আগামী সপ্তাহ হুম থেকে হুম নেই। এই সপ্তাহে দুই দিনই থাকুক। আগামী সপ্তাহে আমরা 3 দিন নেব। আচ্ছা ক্লাস তো আপলোড থাকবে 26 তারিখে অ্যাকচুয়ালি আমার একটা মানে আমি আসলে বুঝতে পারছি না আমি কি আসলে এখানে থাকবো বা আমার ফ্লাইটে থাকতে পারি মানে আমি বাংলাদেশে যাওয়ার কথা আছে তো মানে এটা নিয়ে একটু ঝামেলা তো ক্লাস তো আপলোড থাকবে হ্যাঁ, সমস্যা ক্লাস নেই তো আপলোড থাকেই আমাদের। সো যদি বাংলাদেশে আসেন তাহলে তো ভালো। বাংলাদেশে আসেন। মানে ওই যে ফ্লাইটে থাকার জন্য ওই জন্য বলছিলাম যে হয়তো বা ক্লাস আমি মিস করতে পারি এই জন্য অসুবিধা নেই, অসুবিধা নেই। রেকর্ডেড থাকবে। আচ্ছা ভাইয়া এই যে ক্লাসে রেকর্ডেড যেটা থাকে এটার ভয়েসটা আসলে অনেক কম থাকে অনেক কম আসে এত কম তো আসার কথা না। আবার এর চাইতে বেশি যদি আমি সাউন্ড আপলোড হয়ে যায় মানে আগের যে ইউটিউব ভিডিও গুলো 2-3টা আছে আমি যখনই দেখতে যাই এত সাউন্ড কম মানে শোনাই যায় না যদি আমি মানে যদি কোনো ইয়ার না থাকে আমার তাহলে তো এখানে শোনা যে যায় না ভলিউম একদম 100% দেয়া থাকে, যদি এটা বাড়িয়ে দেই এখন তো দেখে তো। এখন সো এখন আমি আগে সবগুলো দেখছিলাম আমি জানি না সাথী যে উনি বলতে পারবেন মানে ইউটিউবের ভিডিও গুলা কি আপনার কাছে মনে হয় সাউন্ড মানে খুব ঠিক আছে বা এরকম সাথী সাথী মনে হয় অফলাইনে। ঘুমাই সো তাহলে যে বাড়িয়ে নিলাম আমি এখান থেকেও আমি বাড়িয়ে নিলাম, আবার হচ্ছে দেখেন আবার গেছে কমে। সো এটা অটোমেটিকলি ওটাই আমি হয়তো, এটা হ্যাঁ হচ্ছে অটোমেটিকলি হয়তো যার কারণে একটু সমস্যা হচ্ছে। সো আমি যদি সাউন্ড মিক্সার থেকে কই, রেকর্ডিং সাউন্ড এখানে কিন্তু আমার 100% আছে। হ্যাঁ কিন্তু রেকর্ডেড ভিডিও আহ, আচ্ছা দেখি তাহলে নেক্সট ক্লাসে অন্য কোনোভাবে রেকর্ডিং করার ব্যবস্থা করা যায় কিনা, হ্যাঁ আর একটু সাউন্ড বাড়ানোর জন্য। এটা বাড়ানো যাচ্ছে না। ইনপুট ডিভাইস সবই তো ডিফল্ট করা। ঠিক আছে, অসুবিধা নাই। আমরা আগামী ক্লাসে দেখি তাহলে আর একটু